মাঘ মাসের কনকনে শীতটা সেদিন যেন চামড়া ভেদ করে একেবারে হাড়ের মজ্জায় গিয়ে কামড় বসাচ্ছিল। ঘড়িতে তখন রাত 2:30। পুরনো টিনের চালের নিচ দিয়ে উত্তুরের হাওয়া একটা একটানা শীষ দেওয়ার মতো শব্দ করে বয়ে যাচ্ছে। লেপের তলায় নিজেকে গুটিয়ে নিয়ে সবেমাত্র একটু তন্দ্রা মতো এসেছিল আমার, ঠিক তখনই ধড়াম ধড়াম করে শব্দ হতে লাগলো। দরজার কপাটে এমন প্রবল আর বেপরোয়া আঘাত যে মনে হলো পুরনো কাঠের পাল্লা দুটো এক্ষুনি কবজা ছিঁড়ে হুড়মুড় করে ভেঙে পড়বে। বিরক্তি আর রাগে আমার গা জ্বলে গেল। এই মাঝরাতে কোন আক্কেলহীন এসে জুটল? গায়ের ওপর পুরনো চাদরটা জড়িয়ে হারিকেনের সলতেটা একটু উস্কে দিয়ে গজগজ করতে করতে গিয়ে খিল খুললাম। বাবা, এই রাত্রিবেলা করে ঝামেলা আর ভালো লাগে না। একটু শান্তিতে ঘুমানোর জো নেই। দরজা খুলতেই একটা ঝাপটা হিমশীতল হাওয়া আর তার সাথে জমাট বাঁধা দুধ সাদা কুয়াশা একেবারে ঘরের ভেতর হুড়মুড় করে ঢুকে এলো। সেই কুয়াশার চাদর চিরে আমার সামনে যে মানুষটা দাঁড়িয়েছিল তাকে দেখে আমার বুকের ভেতরটায় একটা অজানা অস্বস্তিতে যেন ছ্যাঁত করে উঠল। এক অচেনা যুবক, গায়ে একটা শতছিন্ন তালিমারা পুরনো শাল এমনভাবে জড়ানো যে মুখটা প্রায় দেখাই যাচ্ছে না। হারিকেনের ম্লান আলোয় শুধু ওর চোখ দুটো নজরে এলো। এ কি ভয়ঙ্কর একজোড়া চোখ! তার ভেতর কোনো স্বাভাবিক মানুষের দৃষ্টি নেই, আছে এক বুনো মরিয়া আর উন্মাদ প্রায় আরতি। মনে হলো লোকটা যেন এইমাত্র মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে উঠে এসেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, রক্ষে করুন, রক্ষে করুন। লোকটার গলা দিয়ে যেন একটা শুকনো পাতার খসখসানির মতো শব্দ বেরোলো। হাঁপাতে হাঁপাতে সে আমার হাত দুটো প্রায় খামচে ধরল। আমার বউটা আজ পোয়াতি হওয়ার কথা, কিন্তু সন্ধ্যেবেলা থেকে এমন রক্ত ভাঙা শুরু হয়েছে, কিছুতেই থামছে না। আপনি এক্ষুনি না গেলে ও আর বাঁচবে না, ডাক্তারবাবু, বাঁচবে না। দুটো প্রাণ শেষ হয়ে যাবে। লোকটার গলায় এমন এক করুণ হাহাকার ছিল যে পাষাণের বুকও গলে যায়। কিন্তু আমার নাম সুবল ডাক্তার। এই গ্রামে 20 বছর ধরে ডাক্তারি করছি। মানুষের আবেগ দেখে গলার কাছে দলা পাকিয়ে ওঠার দিন আমার কবেই ঘুচে গেছে। আমি চোখ কুঁচকে জিজ্ঞেস করলাম, তা বাড়িটা কোথায় তোমার? আরে মাঝরাতে কোন চুলো যেতে হবে বলো তো? ওই হাড় কাটা বিলের ওপারে সাঁতারে গ্রামে ডাক্তারবাবু। নামটা শোনা মাত্রই আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। হাড় কাটার বিল, এ তল্লাটের সবচেয়ে অভিশপ্ত জায়গা ওটা। দিনের বেলাতে ওদিকটায় কেউ পা মারাতে চায় না। বিশাল ওই জলাভূমির পরতে পরতে লুকিয়ে আছে চোরা বালি আর থকথকে পাঁক, আর লোকমুখে ফেরে নানান রকম হাড় হিম করা উপাখ্যান। লোকে বলে অমাবস্যার রাতে ওই বিলের ওপর নাকি নীলচে আলেয়া জলে শোনা যায় বাচ্চাদের কান্নার আওয়াজ। কত মানুষ যে ওই বিলের গোলক ধাঁধায় পথ হারিয়ে চিরকালের মতো তলিয়ে গেছে তার কোনো হিসেব নেই। আর এই ঘুটঘুটে অন্ধকারে মাঘ মাসের শীতে আমাকে সেই হাড় কাটার বিল পেরিয়ে যেতে হবে। আমি শটান বলে দিলাম, না বাবু, আমার দ্বারা ওসব হবে না। এই হাড় কাঁপানো শীতে ওই বিল পেরোনো মানে তো নিজের ঘাড়ের মাথাটা নিজে খাওয়া। তুমি বরং এক কাজ করো, সদরে যাও, ওখান থেকে কাউকে নিয়ে এসো। আমি দরজাটা বন্ধ করতে যাব, ঠিক তখনই লোকটা তার শালের তলা থেকে একটা হাত বের করল। তার মুঠোয় ধরা বেশ কিছু টাকার নোট, এক মুঠো নগদ টাকা সে প্রায় জোর করেই আমার হাতের তালুতে গুঁজে দিল। টাকাগুলোর দিকে তাকাতেই
আমার ভেতর জমে থাকা সমস্ত ভয় আর বিরক্তি এক লহমায় কোথায় যেন উবে গেল। আমার এই মুহূর্তে টাকার বড্ড দরকার। মহাজন ভৈরব মণ্ডলের কাছে আমি জমি বন্ধক রেখে যে টাকাটা ধার নিয়েছিলাম তার সুদ মেটানোর শেষ দিন কাল সকালে। টাকাটা না দিতে পারলে কালই সে দলবল নিয়ে এসে আমার ভিটে মাটি দখল করবে। গত কয়েকদিন ধরে ওই চিন্তাতেই আমার রাতের ঘুম একেবারে উড়ে গেছে। আর আজ এমন একটা বিপদের দিনে এই লোকটা যেন স্বয়ং লক্ষ্মী হয়ে আমার দরজায় এসে দাঁড়িয়েছে। টাকার গন্ধ মানুষের ভেতরের সবচেয়ে বড় শয়তানটাকে জাগিয়ে তোলে, আর আমাকে তো বটেই। হাতের মুঠোয় নোটের তাড়াটা শক্ত করে চেপে ধরে আমি একটা শুকনো ঢোক গিললাম। আচ্ছা দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসছি, গলা খাঁকারি দিয়ে বললাম আমি। তারপর ভেতরে গিয়ে চামড়ার পুরনো ওষুধের ব্যাগটা কাঁধে ঝোলালাম। ভেতরে হাতড়ে দেখে নিলাম স্টেথোস্কোপ, কয়েকটা ইঞ্জেকশনের অ্যাম্পুল আর সেলাইয়ের জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা। তারপর 3 ব্যাটারির ভারী টর্চটা বগলে চেপে ধরে আমি বেরিয়ে এলাম দাওয়ায়। দরজায় তালা লাগিয়ে আমি পা বাড়ালাম সেই অচেনা যুবকের পিছু পিছু। রাতের অন্ধকার আর জমাট কুয়াশা আমাদের দুজনকে গিলে নিল। হাড়কাটার বিলের আলপথ ধরে যখন আমরা নামলাম, চারপাশের পৃথিবীটা যেন একটা সাদা কাফনের কাপড়ে চিরকালের মতো ঢেকে গেল। কুয়াশা এতটাই জমাট আর ভারী যে নিজের হাত দুটোও চোখের সামনে ভালো করে ঠাহর করা যাচ্ছে না। আমি আমার 3 ব্যাটারির ভারী টর্চটা জ্বেলেছিলাম, কিন্তু সেই জোরালো আলোটাও ওই সাদা কুয়াশার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে, পথ দেখাচ্ছে না। অগত্যা ভরসা বলতে সামনের ওই যুবকের হাতের টিমটিমে হারিকেনটা। হারিকেনের ওই ম্লান হলদেটে আলোটা যেন একটা ভুতুড়ে চোখের মতো এই অনন্ত অন্ধকারের ভেতর দিয়ে এগিয়ে চলেছে, আর আমি মন্ত্রমুগ্ধের মতো তার পিছু পিছু চলেছি। বিলের এই রাস্তাটা আসলে একটা সরু সাপের মতো আঁকা বাঁকা আলপথ। দুপাশে অতলান্ত পাঁক আর পচা কচুরিপানার জঙ্গল। মাঘের শিশিরে আলপথের মাটি গলে একেবারে থকথকে পিচ্ছিল কাদায় পরিণত হয়েছে। আমার পায়ে চামড়ার ভারী জুতো। প্রতিবারই পা ফেলছি আর কাদার ভেতর জুতো গেঁথে গিয়ে একটা বিশ্রী পচাত পচাত করে শব্দ হচ্ছে। পা টেনে তুলতে রীতিমতো কসরত করতে হচ্ছে। একবার পা হরকালেই সোজা ওই বিলের কালো বরফ জলে গিয়ে পড়তে হবে। কিন্তু হাঁটতে হাঁটতেই আমার মাথার ভেতর একটা অদ্ভুত অস্বস্তিকর পোকা নড়ে উঠল। সামনের ওই যুবক লোকটা এত দ্রুত হাঁটছে কি করে? এই পিচ্ছিল থকথকে কাদার রাস্তায়, যেখানে আমার প্রতিটা পদক্ষেপে পা হড়কে যাওয়ার জোগাড়, সেখানে ওই যুবকটা যেন বিনা আয়াসে পিছলে পিছলে এগিয়ে যাচ্ছে। আমি একটু ভালো করে কান খাড়া করলাম, আর ঠিক তখনই আমার বুকের ভেতরটা এক অজানা আতঙ্কে ছ্যাঁত করে উঠল। চারপাশের এই মৃত্যুপুরীর মতো নিস্তব্ধতায় শুধু আমার ভারী জুতোর ওই শব্দ আর আমার নিজের হাঁপানির শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। সামনের লোকটার পা থেকে কাদা ছিটকানোর বা পা ফেলার সামান্যতম শব্দও তো আসার কথা, কিন্তু নিস্তব্ধতা এতটাই নিরেট যে মনে হচ্ছে সামনের লোকটার ওজন বলে কিছু নেই। সে যেন বাতাসের ওপর দিয়ে ভাসতে ভাসতে চলেছে। আমার হাতের তালু ঘামে ভিজে উঠল। টর্চটা নিভিয়ে দিলাম আমি। এখন শুধু হারিকেনের আলোটা যুবকের পেছন দিক থেকে এসে ওর শরীরে ধাক্কা খাচ্ছে, আর বিজ্ঞানের সাধারণ নিয়ম বলে অন্ধকারের মধ্যে কোনো আলোর উৎসের সামনে কেউ হাঁটলে সামনে মাটিতে তার একটা দীর্ঘ কালো ছায়া পড়ার কথা। আমি চোখ সরু করে
আলপথের মাটির দিকে তাকালাম, আর পর মুহূর্তেই আমার আমার চোখের তারা দুটো আতঙ্কে স্থির হয়ে গেল। আমার দম বন্ধ হয়ে আসতে চাইল। হারিকেনের ওই আলোয় চারপাশের কুয়াশা আলোকিত হয়ে আছে, কিন্তু কিন্তু মাটিতে ওই যুবকের কোনো ছায়া পড়ছে না। লোকটার শরীরটা কি তবে নিরেট নয়? তার ভেতর দিয়ে কি আলোটা গলে বেরিয়ে যাচ্ছে? মাথার ভেতরের শিরাগুলো যেন দপ করে উঠল। পা দুটো আর 1 ইঞ্চিও সামনে এগোতে চাইল না। কাদার ভেতর পাথরের মতো জমে গেলাম আমি। গলার কাছে দলা পাকিয়ে ওঠা ভয়টাকে কোনো মতে গিলে নিয়ে প্রায় চিৎকার করে উঠলাম, এই শোনো শোনো। আমার গলাটা এই বিলের বুক চিরে একটা আর্তনাদের মতো শোনালো, কিন্তু যুবক দাঁড়ালো না। শুধু ওর হাঁটার গতিটা সামান্য একটু কমল। আমি কাঁপা হেসে গলায় জিজ্ঞেস করলাম, তুমি কে গো? তোমার পা পা মাটিতে পড়ছে তো? কথাটা কুয়াশার দেওয়ালে ধাক্কা খেয়ে যেন একটা অশুভ প্রতিধ্বনির মতো আমারই কানে ফিরে এলো। সামনে যুবকটা ঘাড় ঘোরালো না, ওই পিঠ করেই দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর অত্যন্ত ধীর এবং হাড় হিম করা একটা শীতল গলায় সে বলে উঠল, আর একটুখানি ডাক্তার বাবু, ওই তো বাড়ি দেখা যাচ্ছে। সেই গলায় কোনো মানুষের স্বাভাবিক স্বরবৃত্ত নেই, কোনো আবেগ নেই, যেন বহুকাল মাটির নিচে চাপা পড়ে থাকা কোনো বদ্ধ কুয়ো থেকে উঠে আসা একটা ঘর ঘরে যান্ত্রিক আওয়াজ। আমার শিরদাঁড়া বেয়ে বরফ গলা জলের একটা স্রোত নেমে গেল যেন। আমি পাগল পাড়া দৃষ্টিতে সামনের দিকে তাকালাম। সামনে শুধু দিগন্ত বিস্তৃত সাদা কুয়াশার চাদর আর হাড় কাঁপানো অন্ধকার। কোনো আলো নেই, কোনো বাড়ির চিহ্ন মাত্র নেই। তাহলে লোকটা কোন বাড়ির কথা বলছে? আর ওই হারিকেনের আলোর ওপারে ওই তালি মারা শালের আড়ালে আসলে কে দাঁড়িয়ে আছে? একটা অমানসিক ভয় আমার মস্তিষ্ককে গ্রাস করতে শুরু করলো। কিন্তু মাঝ বিলের এই কাদায় দাঁড়িয়ে পেছন ফিরে দৌড়ানোর আর কোনো উপায় আমার কাছে অবশিষ্ট ছিল না। বিলের থকথকে কাদা আর কুয়াশার সমুদ্র পেরিয়ে অবশেষে যখন আমরা একটা শক্ত মাটির ঢিবির উপর এসে দাঁড়ালাম, আমার বুকের হাঁপুরটা তখন পাগলের মতো ওঠানামা করছে। কুয়াশার চাদরটা এখানে সামান্য পাতলা হতেই সামনে একটা অবয়ব ফুটে উঠল। বাড়ি, কিন্তু ওটাকে কোনো মানুষের বসবাসযোগ্য বাড়ি বলে মানতে আমার যুক্তিবাদী মন অস্বীকার করে বসল। একটা জরাজীর্ণ পলেস্তারা খসা একচালা মাটির ঘর, দেওয়ালের গায়ে কালো কালো ফাটল, যেন কোনো রাক্ষসের চামড়ায় বয়সের দাগ পড়েছে। চালের খড় অর্ধেক উড়ে গেছে, আর চারপাশ ঘিরে জন্মে আছে বুনো কচু আর ধতুরার জঙ্গল। এই হাড় কাঁপানো শীতেও ওই বাড়িটা থেকে একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ ভেসে আসছে, ঠিক যেন কোনো পুরনো অব্যবহৃত গোরস্থান থেকে উঠে আসা গন্ধ। যুবক আমার কয়েক পা সামনে এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো। ওর হাতের হারিকেনের আলোটা হাওয়ায় তীর তীর করে কাঁপছে। যুবকটা আমার দিকে না ঘুরেই সেই হাড় হিম করা ঘর ঘরে যান্ত্রিক গলায় বলল, আপনি আপনি ভেতরে যান ডাক্তার বাবু, আমি নদীর ঘাট থেকে পরাণ দাইমাকে ডেকে আনছি। আরে শোনো, আমি কিছু একটা বলতে গেলাম, কিন্তু আমার কথাটা শেষ হওয়ার আগেই আমার চোখের সামনে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। লোকটা হারিকেন হাতে মাত্র 1 পা সামনের ওই জমাট কুয়াশার ভেতরে ফেলল, আর চোখের পলকে শূন্যে মিলিয়ে গেল। কোনো পায়ের শব্দ নেই, হারিকেনের আলোর কোনো রেশ নেই, যেন একটা ধোঁয়ার কুণ্ডলী
বাতাসে মিলে গেল। আমার চারপাশের পৃথিবীটা এক মুহূর্তের জন্য যেন বন বন করে ঘুরে উঠল। আমি এই মৃত্যুপুরীতে একা। হাতে 3 ব্যাটারির টর্চটা শক্ত করে খামচে ধরে আমি কাঁপা কাঁপা পায়ে সেই ভাঙাচোরা বাড়ির দরজার দিকে এগোলাম। পুরনো উই ধরা কাঠের কপাটটা আধ ভেজা হয়ে আছে। আমি টর্চটা এক হাতে ধরে অন্য হাতে দরজায় সামান্য ধাক্কা দিলাম। একটা দীর্ঘ তীক্ষ্ণ আর্তনাদের মতো শব্দ করে পাল্লাটা ভেতর দিকে খুলে গেল। ভেতরে পা রাখতেই আমার দমটা গলার কাছে আটকে এলো। জানলাহীন ঘুটঘুটে অন্ধকার একটা ঘর। ঘরের এক কোণে মাটির মেঝেতে একটা পুরনো কুপি। সেই কুপির নিভু নিভু হলদেটে আলোয় ঘরের চারদিকের ফাটল ধরা দেওয়ালে যেন অসংখ্য প্রেতাত্মা নেচে বেড়াচ্ছে। হাওয়া ঢোকার কোনো রাস্তা নেই, অথচ প্রদীপের শিখাটা পাগলের মতো কাঁপছে। ঘরের হাওয়াটা এত ভারী আর বদ্ধ যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার চোখ গিয়ে পড়ল ঘরের ঠিক মাঝখানে। মেঝের উপর একটা নোংরা ছোপ ধরা তোষক পাতা, আর তার উপর শুয়ে আছে একটা অবয়ব। মাথা থেকে পা পর্যন্ত একটা মলিন সাদা চাদর দিয়ে ঢাকা। আমার ডাক্তারি জীবনের অভিজ্ঞতা বলছে, কোনো প্রসূতি মহিলা যদি প্রসব যন্ত্রণায় বা অতিরিক্ত রক্তপাতে ভোগে, তবে তার গোঙানি, কান্নার শব্দ বা অন্তত ভারী নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ সারা ঘরে গম গম করার কথা। কিন্তু এই তোষকের ওপর শুয়ে থাকা অবয়বটা একদম নিশ্চল, নিস্তব্ধ। ঘরের ভেতর এক নারকীয় নিস্তব্ধতা। আমার কানের কাছে যেন কেউ ফিস ফিস করে বলে উঠল, সুবল পালিয়ে যা, ওখান থেকে পালিয়ে যা। কিন্তু আমার পা দুটো যেন মেঝের মাটির সাথে শেকড় গেড়ে বসেছে। আমি একটা শুকনো ঢোক গিলে কাঁপা গলায় ডাকলাম, এই যে শুনছেন, আমি সুবল ডাক্তার। আপনার কি খুব কষ্ট হচ্ছে? কোনো উত্তর নেই। চাদরের তলার শরীরটা একবারের জন্য নড়ে উঠল না। আমার কপালের পাশ দিয়ে একটা ঠান্ডা ঘামের স্রোত যেন গাল বেয়ে নেমে এলো। আমি খুব ধীরে সন্তর্পণে এক পা করে এগিয়ে গেলাম তোষকটার দিকে। আমার নিজের বুকের ধুকপুকানিটা হাতুড়ির ঘায়ের মতো আমারই কানে আছড়ে পড়ছে। টর্চের আলোটা আমি চাদর ঢাকা মুখটার উপর ফেললাম। কাঁপা কাঁপা ডান হাতটা বাড়িয়ে আমি সেই সাদা চাদরের কোণটা ধরলাম। আমার আঙুলগুলো থর থর করে কাঁপছে। এক হ্যাঁচকা টানে আমি চাদরটা মুখের ওপর থেকে সরিয়ে দিলাম, আর ঠিক সেই মুহূর্তে আমার হৃৎপিণ্ডটা যেন আক্ষরিক অর্থেই ধড়াস করে ওঠা বন্ধ করে দিল। আমার ফুসফুসের সমস্ত বাতাস এক লহমাইকে যেন শুষে নিল। টর্চটা আমার অসার হাত থেকে খসে পড়ে গেল মেঝের ওপর। সেখানে কোনো প্রসূতি মহিলা নেই, কোনো রক্ত মাংসের মানুষ নেই। তোষকের ওপর শুয়ে আছে একটা শুকিয়ে যাওয়া কঙ্কালসার মৃতদেহ। চামড়াগুলো কালচে রঙের পার্চমেন্ট কাগজের মতো শুকিয়ে গিয়ে হাড়ের সঙ্গে সেরে আছে। চোখের গর্ত দুটো অতলান্ত অন্ধকারের মতো ফাঁকা, আর দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে এসে একটা পৈশাচিক হাসির সৃষ্টি করেছে। কিন্তু আমার মস্তিষ্ককে সবচেয়ে বড় আঘাতটা করল অন্য একটা জিনিস, পুরনো শাল, যেটা ঠিক 5 মিনিট আগে ওই অচেনা যুবকের গায়ে জড়ানো ছিল। আমার চোখের সামনে পৃথিবীটা দুলে উঠতে শুরু করলো।
আমি কি তবে এতক্ষণ একটা একটা চলন্ত কথা বলা লাশের পেছনে হেঁটে এই মৃত্যুপুরীতে এসে পৌঁছেছি? একটা বুক ফাটা অমানসিক চিৎকার আমার গলা চিড়ে বেরিয়ে আসার জন্য তৈরি হলো। না, না! কঙ্কালের গায়ে জড়ানো ওই শালটা দেখার পর আমার মস্তিষ্কের যুক্তিবাদী অংশটুকু চিরকালের জন্য যেন পঙ্গু হয়ে গেল। মৃত্যু ভয় মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে। তাই মেঝের ওপর খসে পড়া টর্চটাকে ডিঙিয়ে প্রায় অন্ধের মতো আমি ছুটে গেলাম ঘরের পেছনের দরজার দিকে। যেখান দিয়ে হোক আমাকে এই নরক থেকে বেরোতেই হবে। হাঁপাতে হাঁপাতে পেছনের পুরনো কপাটটা হ্যাঁচকা টানে খুলতেই আমি সজোরে কারোর একটা গায়ে ধাক্কা খেয়ে ছিটকে পিছিয়ে এলাম। কুয়াশার বুক চিরে একটা টিমটিমে হারিকেনের আলো সোজা আমার মুখের ওপর এসে পড়ল। আমি দুহাত দিয়ে মুখ আড়াল করে ভয়ে কুঁকড়ে গেলাম। কিন্তু কয়েক সেকেন্ড পর আলোর ওপারে দাঁড়ানো মানুষটার মুখটা স্পষ্ট হতেই আমি থমকে গেলাম। গ্রামের পুরনো চৌকিদার দীননাথ, গায়ে একটা মোটা কম্বল, হাতে লাঠি আর হারিকেন। দীনু চৌকিদার আমার এই উন্মাদের মতো ঘরমাক্ত অবস্থা দেখে মোটেও চমকালো না, বরং তার চোখে ফুটে উঠল এক অদ্ভুত করুণা মেশানো নিষ্পৃহ দৃষ্টি। অত্যন্ত শান্ত গলায় সে বলল, কি ব্যাপার সুবল বাবু, আজ আবার এই অমাবস্যার রাতে আপনি এখানে চলে এসেছেন? আপনার না মাথাটা একটু ঠিক হয়েছিল? কথাটা শোনার পর আমার মনে হলো চারপাশের সময়টা যেন থমকে দাঁড়িয়েছে। আজ আবার মানে? আমি তো এইমাত্র ওই যুবকের সাথে বিল পেরিয়ে এখানে এলাম। আমার মাথার ভেতরটা ভোঁ ভোঁ করে উঠল। মহাজন ভৈরব মণ্ডলের ধারের টাকা, ভিটে মাটি হারানোর ভয়, এসব নিয়ে গত কয়েকদিন ধরে সত্যি আমার রাতের ঘুম উড়ে গেছে। দুশ্চিন্তায় আমার স্নায়ুগুলো সারাক্ষণ ছিঁড়িয়ে যাওয়ার মতো হয়ে থাকে। আমি নিজেই কয়েকদিন ধরে বুঝতে পারছিলাম যে মাঝে মাঝে আমি আনমনা হয়ে যাচ্ছি, উল্টোপাল্টা বকছি, কিন্তু তাই বলে এত বড় একটা হ্যালুসিনেশন? এতক্ষণ ধরে আমি যার পেছনে হাঁটলাম সে কি তবে আমার এই রুগ্ন মস্তিষ্কের সৃষ্টি? আমি কোনো মতে বলে উঠলাম, দিনু, দিনু, তুমি কি বলছো? আমি তো একা আসিনি। ওই যে একটা ছেলে গায়ে শাল জড়ানো আমাকে টাকা দিয়ে ডেকে আনলো। দিনু চৌকিদার আমার কথা শুনে হারিকেনটা একটু নিচু করল। রাতের ওই জমাট অন্ধকারে সে একটা ভারী বুক চেরা দীর্ঘশ্বাস ফেলল। তারপর এক চরম মর্মান্তিক সত্য উচ্চারণ করল, যা আমার কানের পর্দায় গলিত সীসার মতো ঢেলে দিল। আপনার ওই টাকার লোভই সব শেষ করে দিল ডাক্তার বাবু। সব ভুলে গেছেন? 10 বছর আগের কথা মনে করে দেখুন তো। 10 বছর আগে ঠিক এইরকমই একটা হাড় কাঁপানো শীতের রাতে ওই মাধব ছেলেটা আপনার দরজায় গিয়ে আছড়ে পড়েছিল। ওর পোয়াতি বউয়ের তখন রক্ত ভাঙা শুরু হয়েছে। ছেলেটা আপনার পা দুটো জড়িয়ে ধরে কেঁদে ভাসিয়েছিল ওর বউকে বাঁচানোর জন্য। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা একটা বীভৎস যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। 10 বছর আগে মাধব? আমার অবচেতন মনের গহীন অন্ধকারে চাপা পড়ে থাকা একটা আবছা অপরাধী স্মৃতি যেন আচমকা নড়ে উঠল। দিনু বলে চলল, মাধব গরিব হতে পারে, কিন্তু সে তো মানুষ ছিল। আপনি শুধু এক মুঠো নগদ টাকা পাননি বলে সেদিন ওর সাথে আসেননি। দরজায় খিল দিয়ে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন।
জানেন সেদিন কি হয়েছিল? বিনা চিকিৎসায় ব্যথায় ছটফট করতে করতে রক্তে ভাসতে ভাসতে বউটা তো ওই রাতে ওই ওই ঘরের মেঝেতে মরে গেল। আর মাধব নিজের চোখের সামনে বউটাকে বিনা চিকিৎসায় মরতে দেখে ছেলেটা পাগল হয়ে গেল। বউয়ের ওই তালি মারা শালটা নিজের গায়ে জড়িয়ে ছুটে ছুটে গিয়ে ওই হাড় কাটার বিলের কালো জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। আমার আমার দুই হাঁটু ভেঙে এলো। আমি ধপ করে সেই ঘরের সাথে চৌকাঠে বসে পড়লাম। চোখের সামনে ওই কঙ্কালটা, ওই শাল, সব কিছুর হিসেব এবার মেলাতে পারছি আমি। 10 বছর আগের সেই নারকীয় পাপ, যে পাপ আমি নিজের মাথার গভীর অন্ধকারে এতকাল সন্তর্পণে কবর দিয়ে রেখেছিলাম, সেটা আজ এই অমাবস্যার রাতে আমার বিবেকের ছাই ঝাঁঝরি ভেঙে রক্ত মাংসের রূপ নিয়ে আমাকে টেনে এনেছে এই হাড় কাটার বিলে। কিন্তু যদি যদি মাধব 10 বছর আগেই মরে গিয়ে থাকে, তবে আজ রাতে আমার দরজায় কড়া নেড়ে নগদ টাকা দিয়ে আমাকে আমাকে যে ডেকে আনলো সে কে? আমার আমার শরীরের শেষ রক্তবিন্দুটাও যেন জমে বরফ হয়ে গেল। আমি শূন্য উন্মাদ দৃষ্টিতে দিনু চৌকিদারের মুখের দিকে তাকালাম আর বুঝতে পারলাম আসল বিভীষিকা তো এখনো শুরুই হয়নি। আমার আমার মাথার ভেতরটায় তখন এক ঘূর্ণায়মান লাট্টুর মতো পাক খাচ্ছে। আমি তোতলাতে তোতলাতে পেছনের দিকে পা বাড়ালাম। তার মানে এতক্ষণ ওই ঘন কুয়াশার বুক চিরে হারিকেন হাতে আমাকে যে পথ দেখিয়ে আনলো, সে 10 বছর আগে মারা যাওয়া মাধব। তার অতৃপ্ত প্রেতাত্মা আমাকে আবার এই অভিশপ্ত ভিটেই টেনে এনেছে। আমার আমার মস্তিষ্ক যেন আর এই চরম ধাক্কাটা নিতে পারছে না। কিন্তু আমি তখনও জানতাম না আসল ধাক্কা, আসল বিভীষিকা তখনও আমার জন্য অপেক্ষা করে আছে। আমার ভাবনার সুতোটা এক নিমেষে ছিঁড়ে গেল। দিনু চৌকিদার হঠাৎ একটা অদ্ভুত অমানসিক ক্ষিপ্রতায় আমার দিকে এগিয়ে এলো। তার চোখের সেই করুণা মেশানো দৃষ্টিটা কোথায় যেন উধাও। আমি কিছু বুঝে ওঠার আগেই চোখের পলক ফেলতে না ফেলতে সে একটা হ্যাঁচকা টানে আমার কাঁধ থেকে পুরনো চামড়ার ওষুধের ব্যাগটা ছিনিয়ে নিল। আরে আরে কি করছো দিনু? দাও দাও, ব্যাগটা দাও দাও। আমি বাধা দিতে গেলাম, কিন্তু আমার হাত দুটো যেন অবশ হয়ে গেছে। দিনু চৌকিদার কোনো কথা বলল না। সে তার লাঠি আর হারিকেনটা মেঝের উপর নামিয়ে রাখল। তারপর তার দুহাতে ধরা আমার চামড়ার ব্যাগের জং ধরা চেনটা সশব্দে টেনে খুলল। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। দিনু এবার ব্যাগটা সোজা মেঝের উপর উপর করে ধরল। আমি ভাবলাম আমার স্টেথোস্কোপ, ইঞ্জেকশনের অ্যাম্পুল, কাঁচের শিশি আর ওষুধের বোতলগুলো ঝনঝন করে পড়বে মেঝের উপর, কিন্তু না। একটা শুকনো খটখট আওয়াজ করে মেঝের উপর গড়িয়ে পড়ল বেশ কয়েকটা সাদাটে রঙের টুকরো। আমি মন্ত্রমুগ্ধের মতো মেঝের ওপর পড়ে থাকা আমার টর্চের আলোর বৃত্তে সেই জিনিসগুলোর দিকে তাকালাম। আর পর মুহূর্তে আমার চোখের মণি দুটো যেন ফেটে বেরিয়ে আসতে চাইল। হৃৎপিণ্ডটা আক্ষরিক অর্থেই বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইল। ওগুলো ওগুলো কোনো কোনো ওষুধের শিশি বা ডাক্তারি সরঞ্জাম নয়। ওগুলো ছোট ছোট শুকনো হাড়, একটা সদ্যজাত শিশুর কঙ্কাল, একটা ছোট্ট মাথার খুলি আর কয়েকটা পাঁজরের হাড় খটখট শব্দ করে ঠিক আমার জুতোর ডগায় এসে ঠেকল। আমার গলা দিয়ে কোনো স্বর ফুটল না। আমি অবশ উন্মাদ দৃষ্টিতে দিনুর দিকে তাকালাম। দিনু চৌকিদার তখন মাথা নিচু করে ধরধর করে
কাঁদছে না, লোকটা কাঁপুনের মধ্যে দিয়েও যেন হাসছে। একটা একটা চাপা ঘর ঘরে হাড়হীন করা পৈশাচিক হাসি ওর বুক চিরে বেরিয়ে আসছে। যখন সে ধীরে ধীরে মুখ তুলল, আমি দেখলাম ওর চোখের মনি দুটো অস্বাভাবিক হলুদ হয়ে জ্বলছে। আর ওর গলাটা আর সেই বয়স্ক দিনু চৌকিদারের নেই। হুবহু সেই কুয়াশায় ঢাকা শাল জড়ানো যুবকের স্বর। ডাক্তার বাবু, আপনি সেদিন টাকা না পেয়ে আসেননি? তা তো নয় ডাক্তার বাবু। গলাটা যেন কোনো অতল পাতাল ফুঁড়ে উঠে আসছে, যা সরাসরি আমার মস্তিষ্কের প্রতিটি স্নায়ুকে ফালা ফালা করে দিচ্ছিল। আপনি এসেছিলেন, কিন্তু নেশার ঘরে সুর হয়েছিলেন আপনি। আপনার ভুল ওষুধ আর হাতুড়ে চিকিৎসাতেই তো মেয়েটা চোখের সামনে রক্ত বমি করে ছটফট করতে করতে মরল। কিন্তু কিন্তু বাচ্চাটা তো জন্মেছিল, সে বেঁচে ছিল ডাক্তার। সে তো জ্যান্ত ছিল, কাঁদছিল। আমার কানের পর্দা ফেটে রক্ত বেরিয়ে আসার উপক্রম হলো। দিনুর, না না, ওই অশুভ সত্তার এই কথাগুলো আমার মস্তিষ্কের একটা বদ্ধ কুঠুরিকে সজোরে ভেঙে চুরমার করে দিল। 10 বছর ধরে আমার মন যে ভয়ঙ্কর সত্যিটাকে নিজের কাছে সযত্নে লুকিয়ে রেখেছিল, তা একটা জ্যান্ত সাপের মতো ফনা তুলে দাঁড়ালো। আমার চোখের সামনে 10 বছর আগের সেই নারকীয় রাতের দৃশ্যগুলো যেন সিনেমার মতো ভেসে উঠতে লাগলো। নিজের ডাক্তারি লাইসেন্স, সম্মান আর বদনামের ভয়ে আপনি কি করেছিলেন মনে নেই নরপিশাচ? হ্যাঁ, মনে নেই? ওই ওই জ্যান্ত ফুটফুটে বাচ্চাটাকে আপনি এই চামড়ার ব্যাগের ভেতর ঠেসে পুড়ে সিন আটকে দিয়েছিলেন। তারপর এই হাড় কাটার বিলের থকথকে কাদায় ওরে জ্যান্ত পুঁতে দিয়েছিলে। হ্যাঁ, আর এইসব দৃশ্য দিনু চৌকিদার দেখে ফেলেছিল বলে ওরেও তুমি ছাড়লে না ডাক্তার, ছাড়লে না। তারপর থেকেই তো এই রুগ্ন মস্তিষ্কে নিজের পাপের জ্বালা জোড়াতে এই মিথ্যে গল্পটা ফেঁদে বসেছেন যে টাকা দেয়নি বলে সেদিন আপনি আসেননি। হ্যাঁ, না না, আমি দু হাতে নিজের মাথার চুল খামচে ধরে একটা আহত পশুর মতো আর্তনাদ করে উঠলাম। 10 বছর আগের সেই জ্যান্ত বাচ্চার দম বন্ধ করা কান্নার আওয়াজটা, বিলের কাদায় ব্যাগটা পুঁতে দেওয়ার সেই শব্দটা আমার কানের ভেতর যেন আবার নতুন করে গম গম করে বেজে উঠল। আমার সারা শরীরে একটা খিঁচুনি দিয়ে উঠল। আমি পাগলের মতো তাকালাম সামনের চৌকিদারের দিকে, আর আমার চোখের সামনে এক অবর্ণনীয় বিভীষিকা ঘটে গেল। আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই অবয়বের শরীরের চামড়াটা যেন মোমের মতো গলতে শুরু করলো। ওর মুখাবয়বটা চোখের পলকে গলে গিয়ে চারপাশের কুয়াশার সাথে মিশে পরিণত হলো সেই শাল জড়ানো ভয়ঙ্কর মূর্তিতে। মাধব, 10 বছর আগে মারা যাওয়া মাধব, ওর হলুদ চোখ দুটো নিয়ে আমার দিকে তাকিয়ে স্থির হয়ে আছে। আর ওর পায়ের কাছে মেঝের উপর ছড়িয়ে আছে ওরই সন্তানের সেই শুকনো হাড়গুলো। আমি বুঝতে পারলাম আমার আর কোনোদিন এই নরক থেকে ফেরা হবে না। মাধবের ওই গলিত পৈশাচিক রূপ আর মেঝের ওপর ছড়িয়ে থাকা আমারই হাতে খুন হওয়া সেই সদ্যজাত শিশুর কঙ্কাল, এই চরম নারকীয় দৃশ্য আমার রুগ্ন মস্তিষ্ক আর সহ্য করতে পারল না। আমার চোখের সামনে চারপাশের দেওয়ালগুলো যেন একটা কালো অতল গহ্বরের মতো বন বন করে পাক খেয়ে উঠল। একটা বিকট শব্দে আমার কানের পর্দা যেন ফেটে গেল, আর তারপর
সব নিস্তব্ধ, সব সব অন্ধকার। আমি তলিয়ে গেলাম এক অন্তহীন শূন্যতায়। কতক্ষণ সেই অন্ধকারের গভীরে ডুবেছিলাম জানি না। হঠাৎ একটা দম বন্ধ করা গোঙানি দিয়ে আমার চেতনা ফিরে এলো। আমি ধড়মড় করে উঠে বসলাম। আমার সারা শরীর বরফ শীতল ঘামে ভিজে জবজবে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো আছড়ে পড়ছে পাঁজরের উপর। আমি দুহাতে নিজের মুখ চেপে ধরে পাগলের মতো হাঁপাতে লাগলাম। বুক ভরে বাতাস টেনে নিয়ে চোখ বড় বড় করে তাকালাম চারদিকে। এ কি, আমি তো আমার নিজের ঘরে শুয়ে আছি। আমার নিজের পুরনো তোষক, গায়ের ওপর সেই চেনা ময়লা চাদরটা জড়ানো। ঘরের এক কোণে টিমটিম করে জ্বলছে আমার নিজের হারিকেনটা। জানলার ভাঙা পাল্লার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাইরে মাঘ মাসের হাড় কাঁপানো শীত আর দুধ সাদা জমাট কুয়াশা। আমি নিজের হাত পা ছুঁয়ে দেখলাম আমার পায়ে কোনো কাদা লেগে নেই, আমার কাঁধে কোনো চামড়ার ওষুধের ব্যাগ নেই। আমি তো আমার নিজের বিছানায় বসেই ঘামছি। একটা গভীর বাঁধ ভাঙা স্বস্তির দীর্ঘশ্বাস আমার বুক চিরে বেরিয়ে এলো। তাহলে তাহলে ওই হাড় কাটা বিল, ওই জরাজীর্ণ একচালা বাড়ি, ওই কঙ্কাল, মাধবের প্রেতাত্মা, সবটাই একটা দুঃস্বপ্ন ছিল। মহাজন ভৈরব মণ্ডলীর দেনার চাপে আর ভিটে হারানোর অতিরিক্ত দুশ্চিন্তায় আমার মাথাটা সত্যি বোধহয় খারাপ হয়ে গেছিল। নিজের অবচেতন মনের অপরাধবোধ একটা বিভৎস হ্যালুসিনেশন তৈরি করেছিল আমাকে ভয় দেখানোর জন্য। আমি ফুঁপিয়ে কেঁদে উঠলাম স্বস্তিতে। ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ওটা শুধু একটা স্বপ্ন ছিল, চরম বাস্তব একটা দুঃস্বপ্ন। কিন্তু আমার সেই স্বস্তির মেয়াদ ছিল মাত্র কয়েক সেকেন্ড। যখন আমি বিছানা ছেড়ে উঠে এক গ্লাস জল খাওয়ার জন্য মেঝেতে পা বাড়াবো, ঠিক তখনই আমার ঘরের দরজায় সেই একই প্রবল বেপরোয়া কড়া নাড়ার শব্দ। যেন বাইরের কেউ পুরনো কাঠের পাল্লা দুটো এখনই কবজা ছিঁড়ে হুড়মুড় করে ভেঙে ফেলবে। আমার শির দাঁড়াবে, আবার সেই বরফ শীতল স্রোত নেমে গেল। আমার ধমনীতে বইতে থাকা রক্ত যেন জমে পাথর হয়ে গেল। আমি খাটের পাশে একটা নিষ্প্রাণ মূর্তির মতো জমে গেলাম। আমার গলা দিয়ে শব্দ বেরোতে চাইল না, যেন কেউ আমার শ্বাসনালীটা দু হাত দিয়ে সজোরে টিপে ধরেছে। তবু সর্বশক্তি দিয়ে এক বুক কাঁপানি আর অসীম আতঙ্ক নিয়ে আমি অস্ফুট হেসে হেসে স্বরে বললাম, কে 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 ওখানে? দরজার ওপার থেকে সেই জমাট কুয়াশা আর হাড় কাঁপানো শীতের হাওয়ার বুক চিরে ভেসে এলো একটা চেনা হাড় হিম করা শুকনো পাতার মতো খসখসে স্বর। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, রক্ষা করুন। আমার বউয়ের আজ পোয়াতি হওয়ার কথা, কিন্তু সন্ধ্যে থেকে রক্ত ভাঙা শুরু হয়েছে। আপনি এক্ষুনি না গেলে আর বাঁচবে না গো, বাঁচবে না। আমার পায়ের তলার মেঝেটা চিরকালের মতো নিশ্চিহ্ন হয়ে গেল। আমার চোখের সামনে অনন্ত অন্ধকারের সমস্ত দরজা একসাথে খুলে গেল। আমি বুঝতে পারলাম আমি কোনো দুঃস্বপ্ন থেকে জেগে উঠিনি। আমি পাগলও হয়ে যাইনি। আমি আটকে গেছি এক নারকীয় অন্তহীন সময়ের গোলক ধাঁধায়। নরক কোনো আগুনের কুণ্ড নয়। নরক হলো এই রাতটা, যে জঘন্য পাপ আমি 10 বছর আগে বিলের কাদায় জ্যান্ত পুঁতে দিয়েছিলাম। প্রকৃতি তার চরম প্রতিশোধ নিচ্ছে।
আমাকে প্রতিদিন এই একই রাতে ফিরিয়ে আনা হচ্ছে, আমাকে প্রতিদিন সেই একই পাপের রাস্তায় নতুন করে হাঁটার জন্য বাধ্য করা হচ্ছে। এই রাত কোনোদিন শেষ হবে না। ওই কড়া নাড়ার শব্দটা কোনোদিন থামবে না। প্রতিদিন রাতে আমাকে টাকার লোভে ওই হারিকেনের পিছু পিছু বিলের কাদায় হাঁটতে হবে। প্রতিদিন আমাকে মুখোমুখি হতে হবে আমার সেই খুন করা শিশুটির কঙ্কালের। আর প্রতিদিন আমাকে ওই নারকীয় আতঙ্কে একটু একটু করে মরতে হবে। আমার আর কোনো মুক্তি নেই, কোনো দিনও নেই। খোলা দরজার ওপারে সেই তালি মারার শাল জড়ানো মৃত্যু আমার জন্য অপেক্ষা করে আছে চিরকালের জন্য। এতক্ষণ শুনছিলেন লেখিকা সুনিতা হাওলাদার বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প হাড়কাটা বিলের পাড়ে। আমাদের আজকের নিবেদনটি আপনার কেমন লেগেছে? আপনার ফিডব্যাক অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেওয়ার পাশাপাশি হাইপ দিন। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বরাবরের মতো আজও গল্পের মধ্যে থেকে আপনার জন্য রইল একটি প্রশ্ন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের এই গল্পে মাধব তার গ্রামের নামটা কি বলেছিল? খুবই সহজ একটা প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে কমেন্ট করুন। তাহলে চলুন একবার দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের আগের এপিসোডে সঠিক প্রশ্নের উত্তর লিখে কমেন্ট করেছিলেন জয়ন্তী দাস, সুদীপ হালদার এবং তার স্ত্রী নন্দিনী হালদার, দীপক মালাকার, সরোজিনী, দিব্যাংশী, নয়নিকা ও গাবান, রিজু সিং, সুরজিৎ, শেখ মনোয়ার, উজ্জ্বল সরকার, রত্না সরকার, বাবু, দীপিকা দে সরকার, রেখা ঘোষ, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল, দীপক মণ্ডল, বন্দনা মণ্ডল, মনীষা হালদার, আব্দুল হাবিব, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, স্বস্তিকা ভৌমিক, শর্মিলা বেগম, সবির আলী, ছন্দা দাস, শুভঙ্কর দাস, সদানন্দ বেরা, গণেশ দাস, মিঠু দাস এবং তার মেয়ে রিয়া দাস এবং উমা মণ্ডল। আপনার অফুরন্ত ভালোবাসা আর ধৈর্যের সঙ্গে আমাদের সম্পূর্ণ গল্পগুলি নিয়মিত শোনার জন্য এবং গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই টিম অল ডে সাসপেন্সের পক্ষ থেকে। আমি সুদর্শন। আজ আর বেশি সময় নেব না, এখানেই শেষ করবো আজকের এপিসোড। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী পর্বে আরেকটা হাড় কাঁপানো গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।